দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পিকারের পদে পুনর্বহাল হাফিজ উদ্দিন। মন্ত্রিসভায় যুক্ত হলেন মঈন খান ও পার্থ সহ 6 জন। মিল্লাতের পদোন্নতি, প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্র, রাতভর নানা তৎপরতা, প্রমাণ থাকার পরও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এবং তারেক রহমানের সফরের তথ্য প্রকাশের 1 ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করল ভারত। কূটনৈতিক মহলে চাঞ্চল্য। স্বাগত রাতের বুলেটিনে। আমি রকিব আহমেদ তমাল। আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো পুরো খবর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা। শুক্রবার সন্ধ্যা 7:30টা বঙ্গভবনে শুরু দেশের নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। দোয়া পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্পিকার পদে পুনর্বহাল হলেন হাফিজ উদ্দিন আহমদ। ডেস্ক রিপোর্ট, ওয়ান নিউজ, ঢাকা। সরকার গঠনের 6 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও 6 সদস্য। সন্ধ্যায় 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী 2 আসনের এমপি আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য শাচিং প্রুজেরি, ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিফ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। শপথ গ্রহণের আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ফুল দিয়ে প্রয়াত এই 2 নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে আসলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সকালে রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিল। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে মাঠ পর্যায়ের নেতার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। বলেন, দলের ক্রান্তিকালে শক্ত হাতে দলকে পরিচালনায় দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের বলিষ্ঠ ভূমিকা ছিল। ভবিষ্যতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের এমন মূল্যায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তারা। যে 2 জন মানুষ এই দলের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন কিন্তু যে এখন যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং যিনি ভারপ্রাপ্ত মহাসচিব হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন অ্যাডভোকেট হুল কবির রিজভী আহমেদ। তিনি তৃণমূলের রাজনীতি করেছেন এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি। মৃত্যুকে ঝুঁকি নিয়ে এই দলের জন্য সংগ্রাম করেছেন। দীর্ঘ সময় সংগ্রাম খোলার পরে তিনি প্রেস ব্রিফিং করেছিলেন, দলকে টিকিয়ে রেখেছিলেন।
দিনের পর দিন কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, এই দলের জন্য কাজ করেছেন, দল তাকে সম্মানিত এবং পুরস্কৃত করেছে। কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় জেলা জুড়ে আনন্দ উদযাপন করছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। জুমার নামাজ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদে রিজভীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়াও বিকেলে শহরে আনন্দ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। প্রধানমন্ত্রীর আশেপাশে থাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সরিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। ২৪শে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশকে কাঙ্ক্ষিত পথে নিতে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামের নামে ছল চাতুরি করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড, ভিসি চত্বর, মল চত্বর, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘুরতে আসা সাধারণ মানুষকে হয়রানি সহ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রাতভর ক্যাম্পাস এলাকায় নানা ধরনের অপরাধের সিসিটিভি ফুটেজ থাকলেও প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা বহিরাগতদের মারধরের সময়ের ফুটেজ এটি। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বহিরাগতদের মারধরের একাধিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষার্থীদের দেখা গেছে। তেমনই একটি ঘটনার ছবি ধরা পড়ে ১৬ জুলাই রাতে ভিসি চত্বরে। ফুলার রোডে ঘুরতে এসে মারধরের শিকার হওয়ার অভিযোগ ইউল্যাবের সাবেক এক শিক্ষার্থীর। শাহবাগ বের হওয়ার যে ঢাকা ইউনিভার্সিটির গেটটা, ওইখানে গিয়ে আমাকে কিছুক্ষণ মারার পরে তারা আমাকে বলে যে ছবির আর্টের ভিতরে নিয়ে যাবে। তখনই আমি তাদেরকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশনের দিকে দৌড় দিই। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় এই হামলার নেতৃত্ব দিয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শামস। সাথে ছিলেন সানিয়াত শুভ, অমিত হাসান অমি, কাফি আব্দুল্লাহ, জাবির মাহমুদ, শিহাব উদ্দিন, তাওহিদুর রহমান প্রভাত, আব্দুল্লাহ সামি, ফাহিম মুসা এবং মুবিন মাহমুদ। হামলার কথা স্বীকার করলেও এটি বড় ঘটনা নয় বলে দাবি শামসের। আমাদের কাছে একটা ছোট মারামারি হয়েছিল, যেটা পরবর্তীতে আমরা পারিবারিকভাবে মীমাংসা করি। গ্রুপটিকে খুব কাছ থেকে দেখা এক শিক্ষার্থী পরিচয় গোপন রেখে জানায়, গ্রুপের সদস্যরা অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চলন্ত বাইকে ওরা ১০-১৫ জন থাকে, সব সময় তারা জোর করে বাইক আটকে মারধর করে, টাকা পয়সা রেখে দেয়, অনেকক্ষণ আটকিয়ে রাখে, মেয়ে থাকলে অনেক সময় হয়রানি করে। কবি রহমান, হীরা রহমান এবং রাজনৈতিক অনেক বড় ভাই আছে, ওনাদের মতো লোকদের শেল্টারে তারা এই ধরনের অপকর্মগুলো করার সাহস পায়। তার বক্তব্য অনুযায়ী গ্রুপটিকে প্রশ্রয় দিচ্ছে তাদের সিনিয়র ভাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হীরা রহমান এবং অভি রহমান। এই গ্রুপটির সাথে প্রায়ই একসাথে দেখা যায় এই দুইজনকে। কার্যক্রম পরিচালনা ও নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য বিসিয়ান ১০৫ নামে একটি মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করেন তারা। এই গ্রুপের মাধ্যমে সদস্যদের বিভিন্ন কার্যক্রমে ডাকা, সমন্বয় এবং নানা নির্দেশনা প্রদান করা হয়, যার বেশ কিছু স্ক্রিনশট এসেছে চ্যানেল ওয়ানের হাতে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ভিত্তিক আরেকটি গ্রুপ আছে, যাদের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যেটি পরিচালনা করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বেশ কিছু শিক্ষার্থী। উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি ও মারধর করে সাথে থাকা নগদ অর্থ, এমনকি বিকাশ নগদ অ্যাকাউন্টে থাকা টাকাও রেখে দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের টার্গেট বহিরাগত যুগল ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইউনিভার্সিটির পরিচয় দিয়ে একটা গ্রুপ ২ থেকে ৩ জন হবে, পার্সোনালি ইনকোয়ারি শুরু করে দেয় এবং এক পর্যায়ে যখন জানে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ওরা তখন কোণঠাসা করার চেষ্টা করে। গত ফেব্রুয়ারি মাসে টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই ঘটনায় শাহরিয়া তুষার সহ ঢাবির ৩ শিক্ষার্থীকে ৬ মাস করে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সেই তুষারের অভিযোগ, তিনি নিজেই ছিনতাই ও হামলার শিকার হয়েছেন এই গ্রুপের কাছে। শহীদ মিনারের কথা বলে আমাকে নিয়ে যায় গিয়ে উদ্যানের দিকে। ওখানে প্রায় আরও ৭-৮ জন ছিল। তুষিন বলে যে ৫০,০০০ টাকা দিতে, মানে আমার বের হয়ে যেতে আমার নাকি টাকা লাগবে, এখান থেকে টাকা গুনে এরপরে নাকি আমাকে যেতে হবে। আমার কাছ থেকে রীতিমতো মানে ছিনতাই করে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তুষারের বিকাশ অ্যাকাউন্ট থেকে একটি এজেন্ট নাম্বারে ৮,০০০ টাকা পাঠানোর প্রমাণও মিলেছে।
তুষারের উপর হামলার সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজে। দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে 2টি বাইকে করে এসে রাত 1:54 সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখান থেকে বের করা হয় রাত 3:02। প্রবেশের সময় 2টি বাইকে 6 জন থাকলেও বের হওয়ার সময় সেই সংখ্যা বেড়ে যায়। এরপর তাকে নিয়ে যায় শহীদ মিনার এলাকায়। নেওয়ার পথে তাকে চড়থাপ্পড় মারার চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। শহীদ মিনারে নিয়ে যাওয়ার সময় তুষারকে বহনকারী বাইক চালাচ্ছিলেন তৌফিক ওমর রোমান এবং পেছনে ছিলেন তাবিব ওয়াসিদ খান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আরিফ ফয়সাল, তাফসিরুল ইসলাম তুষিন, মাহাদি হাসান, সাহিল রহমান চৌধুরী সহ আরও অনেকে, যাদের প্রত্যেকেই 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় 5 জনের নামসহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন তুষার। অভিযোগের বিষয়ে জানতে আরিফ ফয়সালের সাথে দেখা করতে চাইলে প্রথমে সময় চেয়ে পরে সিম বন্ধ রাখেন। এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এসব প্রশ্ন করে মানসিক হেনস্থা করা হচ্ছে দাবি করে প্রতিবেদকের বিরুদ্ধে পুলিশে নালিশ করার হুমকি দেন তিনি। এর আগেও আরিফ ফয়সাল ছিনতাইয়ের অভিযোগে খবরের শিরোনাম ও আটকও হয়েছিলেন হলের রুমে গাঁজা সেবন করতে গিয়ে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় প্রক্টর অফিস। ঘটনায় আরেক অভিযুক্ত তাবিব ওয়াসিদ খান, যিনি সেদিন বাইকে তুষারের পিছনে বসে চড়থাপ্পড় মারছিলেন, কিন্তু এখন তুষারকে চিনতেই পারছেন না। মনে পড়তেছে না আসলে এরকম কোনো ঝামেলা তো আমি তেমন জানি না। শৃঙ্খলা পরিপন্থী কাজে কেউ জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোনো নেতা কর্মী কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়ে থাকে তাহলে আমার সংগঠন তৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, যে কারোর বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। বিশ্বাস রাখতে পারেন আগামী কোনো ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত হলে সেটা অবশ্যই আইনের আওতায় আসবে। দিনের আলো পেরিয়ে রাতের আধার নামতেই বদলে যায় সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র। মাদক সেবন, ছিনতাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ শিক্ষার্থী ও ভুক্তভোগীদের। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা। গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল নরসিংদী। মাধবদীর 2 শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানায় দিনের পর দিন শূন্যের কোঠায় গ্যাসের চাপ। ফলে বন্ধ প্রসেসিং মেশিন আর প্রক্রিয়াধীন অবস্থায় পানিতে ভিজে পচে যাচ্ছে শাড়ি, 3 পিস, গজ কাপড় সহ বিভিন্ন ধরনের বস্ত্র। ব্যবসায়ীদের দাবি, গত 1 মাসে নষ্ট হয়েছে প্রায় 1 কোটি গজ কাপড়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনায় সার কারখানায় অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহের কারণেই এই পরিস্থিতি। নরসিংদীর মাধবদীর এই কারখানায় কেমিক্যাল দিয়ে প্রসেসিং করা হয়েছে গ্রে কাপড়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার কথা পুরো প্রক্রিয়া, কিন্তু গ্যাস নেই, তাই দিনের পর দিন পড়ে আছে পানিতে ভেজানো কাপড়। স্ট্রেংথ নষ্ট হয়ে গেছে, যা সম্পূর্ণ সকল বায়ারকে ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে পেমেন্ট করতে হবে। কারখানার ভেতরে ছড়াচ্ছে দুর্গন্ধ। কোথাও 3 থেকে 4 দিন ধরে গ্যাসের চাপ 0 PSI, ফলে বন্ধ মেশিন আর সময় মতো প্রসেসিং শেষ না হওয়ায় নষ্ট হচ্ছে শাড়ি, 3 পিস, গজ কাপড় ও বেডশিটের কাপড়। মূলত আমাদের এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ গজ কাপড় ভেজা আছে। বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো প্রসেস করতে হয়। এগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে, প্রায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ কাপড়। একই চিত্র নরসিংদীর ছোট বড় প্রায় 2 শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানায়। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকায় শুধু কাপড় নষ্ট হচ্ছে না, থমকে গেছে পুরো উৎপাদন ব্যবস্থা। ব্যবসায়ীরা বলছেন, গত 1 মাসে এসব কারখানায় পচে নষ্ট হয়েছে প্রায় 100 কোটি গজ কাপড়, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। ব্যবসার বয়সে আমি কিন্তু এই অবস্থা আমি কোনো সময় পাই নাই। এরা বলতে LNG যে টার্মিনাল আছে, টার্মিনালের যে দুর্ঘটনা করছে আমরা যেটা জানি, ওইটার জন্য এই সমস্যা করছে। তিতাস বলছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সেখানে গ্যাস দেওয়ার পর অবশিষ্ট সরবরাহ করা হচ্ছে CNG স্টেশন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের। সরবরাহ কম থাকায় আমরা শুধু সার কারখানায় গ্যাস দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। গ্যাসের অভাবে মেশিন বন্ধ, পচে যাচ্ছে 100 কোটি টাকার কাপড়। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের এখন একটাই দাবি, শিল্প বাঁচাতে দ্রুত স্বাভাবিক করতে হবে গ্যাস সরবরাহ।
শাহিন মিয়া, ওয়ান নিউজ, নরসিংদী। তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়ে তথ্য প্রকাশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই বিবৃতি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। এর আগে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন। যদিও বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। শুক্রবার দুপুর 2টায় ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। তারেক রহমানের দিল্লি সফরের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ কূটনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়। তবে মাত্র আধা ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি ভবন থেকে নতুন আরেকটি বিবৃতির মাধ্যমে পূর্বের বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে এই সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই 21শে আগস্ট জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার তারেক রহমানের ভারত সফরের কথা থাকলেও 23 থেকে 25 আগস্টের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারেন। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রয়টার্সের খবরেও তারেক রহমানের ভারত সফরের বিষয়টি উঠে আসে। তবে তারা বলছে, এই সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব AM সালে তাদের জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সিলেটে মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। জুমার নামাজের পর দক্ষিণ সুরমার চকের বাজার এলাকায় তৈয়ব ছয়লানি মসজিদ ও ঈদগাহের সামনে বাগবিতণ্ডায় জড়া দুপক্ষ। এক পর্যায়ে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এই সময় চণ্ডীপুল বালাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সময় আহত হন পুলিশ সহ অন্তত 30 জন। তাদের উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, মাজারের ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল, এরই জেরে এই সংঘর্ষ হয়। সাম্প্রতিক বন্যার ধাক্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের কাঁচা বাজারে। অধিকাংশ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে বৈরী আবহাওয়ার কারণে মাছের বাজারের উত্তাপ এখনো কমেনি। চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর সরবরাহ সংকটে এখানকার বাজারে হু হু করে বাড়ছিল সবজির দাম। তবে সপ্তাহের ব্যবধানে এবার তা কমতে শুরু করেছে। বন্দরনগরীর বেশ কিছু কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজির দাম 100 টাকার মধ্যে। প্রতি কেজি পেঁপে 40 থেকে 50 টাকা, পটল 60, কাঁকরোল 70, লাউ 50 এবং আলু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সামনে এই দাম আরও কমতে পারে। কাঁচামরিচ দাম তো অনেক বেশি ছিল, সেটা সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। গত সপ্তাহে 120 টাকা ছিল, এখন এইসব এগুলো চলতেছে আপনার 80 টাকা 100 টাকা করে কেজি। আমরা জিং 120 টাকা ছিল গত সপ্তাহে, এখন 100 টাকা করে কেজি। শসা ছিল 100 টাকা, এখন 80 টাকা করে কেজি। যদি বন্যা না হয় তাহলে সবজি সামনে আরো কমিবার সম্ভাবনা আছে। এদিকে সাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছের সরবরাহ ঘাটতির কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে মাছের বাজারে উত্তাপ আগের মতোই। বর্ষার কারণে অনেক বাঁধ ছুটে গেছে অথবা পুকুরের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দেশি মাছটা পাওয়া যাচ্ছে কম। 20 টাকা মানে বাড়তি পার কেজিতে বাড়তি আর কি। ওই সামান্য মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মানে মাছের আমদানিটা কম ছিল। ক্রেতাদের অভিযোগ, কিছু জিনিসের দাম বাড়তির কারণ ব্যবসায়ীদের কারসাজি। তাই বাজারের দাম সাধারণের নাগালে রাখতে প্রশাসনের মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন তারা। তাফিম আলমগীর, ওয়ান নিউজ, চট্টগ্রাম। মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির আমরার বাজার। জেলার ভীমরুলি ও আটঘর কুড়িয়ানার হাটে এখন আমরার সমারোহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছেন পাইকাররা। কৃষি বিভাগ বলছে, অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এই জেলায় দিন দিন বাড়ছে আমরার চাষ। বর্ষা মৌসুমের শুরুতেই ঝালকাঠির হাট বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু আমড়া। সকাল থেকেই ভীমরুলি ও আটঘর কুড়িয়ানার হাটে দেখা মেলে আমড়ার স্তূপ। দূর দূরান্ত থেকে আসা পাইকারদের হাঁক ডাকে সরগরম পুরো বাজার।
বাগান থেকে আমরা পেরে নৌকা ও ভ্যানে করে নিয়ে আসছেন কৃষকরা। এরপর বাছাই ও দরদাম শেষে পাইকারদের হাত ধরে এসব আমরা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বছরের একটা সময় আমরা দেখতেছি যে আমরা চাষ থেকে ভালো টাকা ইনকাম হচ্ছে। আমাদের এলাকায় আমরা চাষের জন্য আস্তে আস্তে মানুষ আরো বেশি আগ্রহী হচ্ছে। কৃষকের কাছ থেকে আমরা ক্রয় করি এবং আমরা ক্রয় করে আমরা ঢাকায় রপ্তানি করি। ঢাকা থেকে বিভিন্ন দেশে আমাকে আমরা যাই এবং এবছর আমরা ফলন খুবই ভালো। ভাদ্র মাস পড়লে আমরার দাম বাড়বে, আর বর্তমানে এখন আমরার দাম কম। বিপুল চাহিদার পাশাপাশি কম উৎপাদন খরচে ভালো লাভ পাওয়ায় প্রতি বছরই বাড়ছে আমড়ার আবাদ। এবছরও হয়েছে ভালো ফলন। মৌসুমের শুরুতে বর্তমানে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা দরে। মৌসুমি জমে উঠলে দাম আরও বাড়বে এমন প্রত্যাশা চাষিদের। এই আমড়াটার পিছনে একটু খরচ একটু কম হয় মোটামুটি, কিন্তু আমড়াটা ভালো ফলন হয় বিধায় এই আমড়া চাষের দিকেই মানুষ যোগছে। প্রতি বছর 1 লাখ 1.5 লাখ টাকা পুঁজি করা যায় 20-30 হাজার টাকা খরচা করলে। দিন দিন সবাই আগ্রহী হচ্ছে এই আমড়া চাষের জন্য। অল্প পুঁজিতে বেশি ব্যবসা হয়, লাভবান হইতেছে কৃষক। এবং এখন বর্তমানে একটু দাম কম, পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে দাম বৃদ্ধি হবে। কৃষি বিভাগ বলছে লাভজনক হওয়ায় শুধু চাষের পরিধি বাড়ছে না, আমড়াকে ঘিরে তৈরি হচ্ছে বড় বাজারও। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমড়া চাষ আরও সম্প্রসারণে গবেষণা কেন্দ্রের একটি উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক ভাইরা যেহেতু আমড়া চাষে আগ্রহ প্রকাশ করছে এবং দিন দিন আমাদের আমড়া চাষিরা বাড়ছে, এই জন্য কৃষকদেরকে সার্বিক পরামর্শ এবং এ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আমরা এবং পেয়ারার বিষয়ে আমরা গবেষণার জন্য এখানে একটি গবেষণা কেন্দ্রের উপকেন্দ্র প্রতিষ্ঠার জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবছর 605 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে। মৌসুম শেষে উৎপাদন হতে পারে প্রায় 4,500 মেট্রিক টন, যার বাজার মূল্য দাঁড়াতে পারে 18 থেকে 20 কোটি টাকা। ফলে সম্ভাবনাময় এই ফলের চাষে নতুন স্বপ্ন দেখছেন জেলার কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মশা প্রতিরোধে আরও শক্তিশালী সক্ষমতা নিয়ে বাজারে এসেছে নতুন এসিআই অ্যারোসল। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আনুষ্ঠানিকভাবে পণ্যটির পুনরুন্মোচন করে এসসি জনসন ও এসিআই পিএলসি। প্রতিষ্ঠান দুটির দাবি, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় নতুন ফর্মুলেশনে তৈরি করা হয়েছে এই অ্যারোসল, যা ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়াতে পারে এমন মশা নিয়ন্ত্রণে আরও কার্যকর সুরক্ষা দিতে সক্ষম। ভোক্তাদের সুবিধায় 125 থেকে 800 মিলিলিটার পর্যন্ত 5টি প্যাক সাইজে পাওয়া যাবে নতুন এসিআই অ্যারোসল। আমাদের পিছনে ব্যবহার বিধি লেখা থাকে, এটা কেউ পড়ে না। কার্যকারিতা, সহযোগিতা, ইউনাইটেড নেশনসের সুনামগঞ্জ সাচনা বাজার সড়কের দুই পাশে থাকা 4,500 গাছ কেটে ফেলেছে বন বিভাগ। সামাজিক বনায়নের মেয়াদ শেষ হওয়া ও সড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে নীরবে চলছে এই বৃক্ষ নিধন। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে রাস্তা সম্প্রসারণের আপাতত কোনো প্রকল্প তাদের নেই। নির্বিচার গাছ কাটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবিদ ও এলাকাবাসী। সুনামগঞ্জ সদর থেকে জামালগঞ্জের সাচনা বাজার পর্যন্ত 19 কিলোমিটার সড়কের দুই পাশে সারি সারি নানা জাতের গাছ। 2 বছর আগে আন্দোলন ও প্রতিবাদের মুখে যে গাছগুলো রক্ষা পেয়েছিল, এখন সামাজিক বনায়নের মেয়াদ শেষের দিকে দোহাই দিয়ে নীরবে কাটা শুরু করেছে বন বিভাগ। ইতোমধ্যে কাটা পড়েছে প্রায় 1000 গাছ। সড়ক সম্প্রসারণের কথা বলে 84 লাখ টাকা দরপত্রে বিক্রি করা হয়েছে এসব গাছ। অথচ সড়ক বিভাগ বলছে এ নিয়ে তাদের কোনো পরিকল্পনাই নেই। সমগ্র রাস্তাটাই সম্প্রসারণ হবে সুনামগঞ্জ থেকে সাচনা পর্যন্ত, আর এই জন্যই গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে লর্ড ক্রেতাগণ টাকা জমা দিয়েছেন, কার্যাদেশ গ্রহণ করেছেন, গাছ কর্তন কাজ চলতেছে। সুনামগঞ্জ থেকে আব্দুল শুর সেতু পার হয়ে টুকের বাজার হয়ে সাচনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। 25 থেকে 30 বছর বয়সী এসব গাছ কাটার ফলে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি হাওড়াঞ্চলের এই সড়কটি এখন ঝুঁকিতে পড়েছে। রাস্তার সাইডে যে গাছ লাগাইছে তো খেতে হইতেছে, এগুলো তো রাস্তার সাইডে তো গাছটা থাকলে খুবই ভালো হইতো। গাছ কাটার পরে এমন রোদের তাপ লাগতে শরীরের মাঝে যা সামরা চলে যায়। এই যে নদীর পাশে যে রাস্তাটা, এটা প্রচুর ক্লান্ত ঢেউ লাগে, তখন এই গাছগুলো থাকলে আমরা রাস্তাটা ঠিকাইতে পারি, খুব ভালো হয় আমাদের লেগে। এখন গাছ নাই,
ঢেউয়ে মাটি ভেঙে নিয়ে যাবে, রাস্তা ভেঙে চলে যাবে, আর রোদের কারণে চলাফেরা করা যাইতেছে না রাস্তা দিয়ে। এদিকে বন বিভাগ সামাজিক বনায়নে লভ্যাংশ উপকারভোগীরা পাবে বললেও ভুক্তভোগীদের অভিযোগ তাদের সাথে কোনো আলোচনা না করেই কাটা হচ্ছে গাছ। তারা আমরা কোনো আলোচনা করে কোনো জিজ্ঞাসা করলো না, মানে গাছটা তারা খাইতে নেয় গা। ও যে গাছ খাইতে নেয় গা, আপনার টাকা পয়সা দিব, ওটা দেহ না। 30 বছর হয়েছে অনত আমরা টাকা টুকা পাইছি না। 2 বছর আগে আন্দোলনের মুখে গাছ বিক্রির সিদ্ধান্ত বাতিল হলেও আবারও কেন কাটতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা। এই যে বৃক্ষ হত্যা, যেখানে সরকার 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, সেখানে এই সড়কে 4,500 গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছেন। আমরা মনে করি প্রশাসন, সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন এবং এই গাছগুলো, বাকি গাছগুলো রক্ষার উদ্যোগ নেবেন। 2001-2 সালে রোপণ করা এই বনায়নের পেছনে সরকারি বিধিমালার দোহাই দেওয়া হলেও সচেতন মহলের দাবি গাছ রক্ষার বদলে অর্থ ভাগাভাগির প্রতি বন বিভাগের মনোযোগ বেশি। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জয়পুরহাটে আমন ধান চাষে বেড়েছে উৎপাদন খরচ। সার, কীটনাশক, শ্রমিক ও জমি প্রস্তুতের ব্যয় বাড়ায় বাড়তি চাপের মুখে কৃষক। এর মধ্যে চাহিদার তুলনায় বিভিন্ন ধরনের সারের সরবরাহ কম থাকায় বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও জেলায় সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। জয়পুরহাটের মাঠ জুড়ে এখন রোপা আমন ধান রোপণের পর পরিচর্যায় ব্যস্ত কৃষক। জমিতে আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তারা। অনুকূল আবহাওয়ায় সময় মতো চারা রোপণ করতে পারলেও চাষাবাদের শুরুতেই বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি প্রায় প্রতিটি খাতেই আগের তুলনায় ব্যয় বেড়েছে। এর সঙ্গে চাহিদা মতো সার না পাওয়ায় অনেক কৃষককে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দামে সার সংগ্রহ করতে হচ্ছে। সংকট দেখাচ্ছে, বাজারে গেলে বেশি দাম দিলে সার আমরা পাচ্ছি, আর কম দাম ওই বাজারে যেটা ভর্তুকি সার সেটা তো নাই। আর এরা কোনো ভূমিকা লেছে না যে সারের দাম বেশি লেছে কি ভালো কি মন্দ। এই ওষুধ পাচ্ছি না, এই সার পাচ্ছি না, এই কীটনাশক ওষুধ লিবা গেলে ডবল দাম লেছে। কৃষকদের অভিযোগ, বাড়তি খরচের কারণে আমন ধান উৎপাদনে লাভের পরিমাণ কমে যাচ্ছে। মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই নিয়মিত সার সরবরাহের পাশাপাশি নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করার দাবি তাদের। সরকার যে দামে সার দিচ্ছে সে দামে সার দিচ্ছে না। খোলা ব্যবসায়ীদের কাছে দাম বেশি, তারপর টাকা বেশি চাইলে পাওয়া যাচ্ছে। তবে কৃষকদের অভিযোগের সঙ্গে ভিন্ন মত সার ডিলারদের। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় অনেক সময় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা। চাহিদা তুলনায় বরাদ্দ খুবই কম। এই কম হওয়ার কারণে কৃত্রিম ক্রাইসিস। সামনে মাসে টিএসপি, ডিএপি, এমওপি তিনটাই 3 গুণ হারে বাড়াতে হবে তুলনামূলক, না হলে সামনে আলুর সিজনে মহামারী দেখা দিবে। কৃষি বিভাগের দাবি, জেলায় বর্তমানে সারের কোনো সংকট নেই। তবে কেউ নির্ধারিত দামের বেশি দামে সার বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বর্তমানে এমন মৌসুমে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সারের কোনো ঘাটতি নাই। আমাদের বর্তমান মাসের যে আগস্ট মাসের যে বরাদ্দ সে অনুযায়ী প্রায় 70 থেকে 80% সার উত্তোলন হয়ে গেছে, বাকিগুলো পাইপলাইনে আছে। সুতরাং আমরা আশা করতেছি আগামী 2-4 দিনের মধ্যে সকল সার আমাদের উপজেলায় ঢুকে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি আমন মৌসুমে জয়পুরহাটে প্রায় 70,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে 8 আরোহীর সবাই নিহত হয়েছেন। আলাস্কার কেপ নিউএনহাম লং রেঞ্জ রেডার কেন্দ্রে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি সেসনা 441 মডেলের বলে শনাক্ত করা হয়েছে, যা অ্যাঙ্কারেজ ভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি এভিয়েশন পরিচালনা করত। দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কা সিনেটর লিসা মুরকোভস্কি। আকাশসীমায় চলাচলকারী বিমানের উপর নজর রাখা দুর্ঘটনা কবলিত বিমানের ব্যক্তিরা নির্দিষ্টভাবে কী কাজ করছিলেন তা স্পষ্ট করেনি আলাস্কা কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনে একটি গোপন শিপিং করিডোর তৈরি করেছে আমেরিকার সামরিক বাহিনী। খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এক্সোস। তারা জানায়, ওমানের উপকূল ঘেঁষে তৈরি করা বিশেষ এই সুরক্ষিত নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে নিয়ে আসা হতো। কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কড়া হুমকির পর আবারও নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আমেরিকার রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং এর সাথে থাকা অন্যান্য জাহাজ। এর আগে ইরানের উপর আমেরিকার নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে তেহরান। বুধবার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার হুমকি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা করবে তাদেরও মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। ট্রাম্পের এমন হুমকি যেন ইরান ও আমেরিকার সংঘাতের আগুনে আরও ঘি ঢালতে যাচ্ছে। ট্রাম্পের হুমকি ঘিরে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে আমেরিকার আরেক রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এর সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। বৃহস্পতিবার আমেরিকার সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, গতকাল পৌঁছানোর পর পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। সাম্প্রতিক সময় জানা যায়, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে রণতরী আব্রাহাম লিঙ্কন। টানা 5 মাসের বেশি সময় ধরে রণতরীতে থাকায় এর নাবিক ও ক্রুরা মানসিক ও শারীরিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেকের মধ্যে দেখা দিয়েছে আত্মহত্যার প্রবণতাও। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন আমেরিকার প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে নিন্দা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, ইরান তাদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এসব নিষেধাজ্ঞা এগুলো দুর্বল করতে পারবে না। এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সাধারণ ইরানিদের উদ্দেশ্য করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতা বিরোধী অপরাধ। এছাড়া ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, সামরিক যুদ্ধের ব্যর্থতা ঢাকতে পরবর্তী পরাজয়কে অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করছে ওয়াশিংটন। এক্স বার্তায় তিনি আরও বলেন, আমেরিকা যখন দাবি করছে ইরান পতনের দ্বারপ্রান্তে, তখন তারা সাহায্যের জন্য তাদের সকল মিত্রের কাছে হাত বাড়াচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকা প্রতিষ্ঠার 416 বছর উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে হয়ে গেল বর্ণিল নৌকাবাইজ। হাজার হাজার মানুষের উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। উৎসবে অংশ নেন নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ঢাকার পুরনো ঐতিহ্য সংস্কৃতি ফিরিয়ে আনার পাশাপাশি বুড়িগঙ্গাকে দখল দূষণমুক্ত করার প্রত্যয়ও জানান তারা। নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে বাইচের নৌকা, যা দেখতে ছোট বড় নানা বয়সী মানুষের ভিড়। ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে রাজধানীর বুড়িগঙ্গা নদীর পাড়ে উৎসবের আমেজ। কেউ মোবাইল ফোনে ধারণ করছে প্রতিযোগিতার দৃশ্য, কেউ বা পছন্দের দলের জন্য দিচ্ছেন উচ্ছ্বাসিত স্লোগান। ঢাকা প্রতিষ্ঠার 416 বছর উপলক্ষে এই আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের প্রশাসক বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করার জন্য প্রতি বছর এরকম নানা উৎসব পালন করবে নগরবাসী। ঢাকাকে উপলব্ধি করার জন্য এর সংস্কৃতি, এর কৃষ্টি, এর খেলাধুলা, যেমন আমাদের কবুতর উড়ানো হবে, আমাদের কাওয়ালি উৎসব হবে, প্রতিটা উৎসবে আমরা করব। কাজে আমরা চাই প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নৌকা বাইচের মতো প্রতিযোগিতাগুলো বিভিন্ন জাতীয় দিবসে আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে তুলে ধরা হবে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হতো। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন। বর্ণিল এই আয়োজন দেখতে উপস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করা এবং ঢাকার চারপাশে বৃত্তাকার নদীপথ আবারও চালুর প্রত্যাশার কথাও জানান তিনি। ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা এবং চারপাশে যে নদী আছে তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ
ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে দূষণমুক্ত রেখে নৌপথকে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া, বৃত্তাকার নৌপথ। নৌকা বাইচ দেখতে আসা মানুষেরা বলছেন, আধুনিকতার ছোঁয়ায় পুরনো ঢাকার অনেক ঐতিহ্যই হারিয়ে যাচ্ছে। তাই মাঝে মধ্যে এরকম আয়োজন দলমত নির্বিশেষে সব মানুষকে এক কাতারে নিয়ে আসার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখতে পারে। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। রাতের বুলেটিন শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকারের পদে পুনর্বহাল হাফিজ উদ্দিন। মন্ত্রিসভায় যুক্ত হলেন মঈন খান ও পার্থ সহ 6 জন। মিল্লাতের পদোন্নতি, প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্র, রাতভর নানা তৎপরতা, প্রমাণ থাকার পরও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এবং তারেক রহমানের সফরের তথ্য প্রকাশের 1 ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করল ভারত, কূটনৈতিক মহলে চাঞ্চল্য। এই ছিল রাতের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।